উত্তরাঞ্চল সহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। কনকনে শীত আর হিমেল বাতাসের সাথে ঘন কুয়াশা। উত্তরাঞ্চলের চিত্র এমন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশা চাদরে ঢাকা থাকছে চারদিক। বিকেলে শীতের তীব্রতা বাড়তে থাকে, মাঝে মধ্যে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। নওগাঁয় চলছে শীতের দাপট। প্রতিদিনই কমছে তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বিপর্যস্ত জনজীবন। এরপরে রয়েছে চুয়াডাঙ্গা। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। দেখানি সূর্যের রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমেছে। ছিন্নমূল মানুষগুলোর দুর্ভোগের যেন শেষ নেই। যশোরের মৃদু শৈত্যপ্রবাহের দাপট চলছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষগুলো। এরকম শীতে মানুষ কিভাবে বাঁচতেছে, কিভাবে বের হবে, চলাফেরার জনজীবনে খুবই ব্যাঘাত ঘটছে। গতবারের তুলনায় এবার একটু আনুমানিক বেশি শীত পড়তেছে, আর এই শীতের কারণে আমাদের কোচিং এ যাওয়াটা সো টাফ হয়ে যাচ্ছে। এই শীতে মনে করেন বাচ্চাদের সর্দি কাশি, বড়দেরও সর্দি কাশি, মানে খুব কষ্টকর অবস্থা একটা। ফজরের নামাজে অনেক কষ্ট, সেখানে অনেক ঠান্ডা, তারপরে কুয়াশা। মৌলভীবাজারে কয়েকদিন থেকে জেঁকে বসেছে শীত। শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল এবং রাতে কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদিকে শীতে কাবু কুষ্টিয়াবাসী। কনকনে শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। দুর্ঘটনা এড়াতে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। ঠান্ডায় ভাড়া পাওয়া যাচ্ছে না, একদম ফাঁকা, আসতেছি ফাঁকা ফাঁকা, লোকজন নাই। এমন একটা ঠান্ডা বেরোনো যাচ্ছে না, একদম গা হাত পা সব শিথিল হয়ে যাচ্ছে। যে কুয়াশা, এর মধ্যে কোনো কাজ নাই। এই 7 দিনের মধ্যে একদিন কাজ করে, তাতে আমাদের চলে না। এত ঠান্ডা লাগতেছে, মানে মানুষ কাজ করাবি কিভাবে, কাজ করাবি? ঠান্ডা শীতে যদি কষ্ট করে যদি কাজ না হয়, মনটা খারাপই লাগে। নোয়াখালীতে শীতের তীব্রতা বেড়েছে, প্রতিদিনে কমছে তাপমাত্রা। মোংলায় বেড়েছে শীতের প্রকোপ। এছাড়া সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর সহ সারা দেশে কমছে তাপমাত্রা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা ৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। সকালে তিনি নিজ নির্বাচনী এলাকা দেবিদ্বারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন। এ সময় চাঁদপুর বাজার, সুলতানপুর বাজার, খলিলপুর বাজার ও আসানপুর সহ আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। পদযাত্রাকালে হাসনাত আব্দুল্লাহ গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে। গণভোটের পক্ষে জনসমর্থন কামনার পাশাপাশি নিজ দল এনসিপির জন্য সাধারণ ভোটারদের কাছে ভোট চাইলেন হাসনাত আব্দুল্লাহ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। অভিযোগে বলা হয়, গত ২ জানুয়ারি সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজার এলাকায় বিএনপি প্রার্থী রেজা কিবরিয়া তার কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। ৩ জানুয়ারি বিকেলে উপজেলার পাঞ্জারাই বাজার এলাকায় একইভাবে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করার অভিযোগ করা হয়। ১৪ জানুয়ারির মধ্যে প্রার্থীকে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রাম পোর্ট শাখা থেকে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২৫ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ ৩৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ হাসানুল ইসলামের আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ ৩৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সাল পর্যন্ত আসামিরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পোর্ট শাখা চট্টগ্রাম ও প্রধান কার্যালয় থেকে নামে বেনামে জালিয়াতির মাধ্যমে ঋণ নেয়। তদন্তের পর রোববার ৩৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্সু নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। সেখানে আছেন সহকর্মী জুবাইর প্রধান, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। জুবাইর, এ পর্যন্ত পাওয়া ফলাফল সম্পর্কে আমাদের জানাবেন। কাকলি ২৪ ঘন্টারও বেশি সময় পেরিয়েছে নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম গতকাল ৩:৩০ নাগাদ শেষ হয়েছে। এখন পর্যন্ত ভোটের যে ফলাফল গণনার কার্যক্রম সেটি আমরা দেখছি এবং এখানে দেখছি যে দীর্ঘ সময় ধরেই ফলাফলের যে ভোট গণনার কাজ সেটি চলছে এবং এখন পর্যন্ত যে পাওয়া তথ্য আমরা ২০টি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে যে ঘোষণা সেটি জানতে পেরেছি এবং সেখানে এখন পর্যন্ত 20টি কেন্দ্রের মধ্যে ছাত্রদল এবং ছাত্র অধিকার পরিষদের বিজেপি প্রার্থী তিনি এগিয়ে রয়েছেন এবং বাকি যে পদগুলো রয়েছে শীর্ষস্থানীয় সেটিতে কিন্তু ছাত্র শিবিরের প্যানেলে যারা রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছে। আমরা দেখছি যে এজিএস পদে যিনি দাঁড়িয়েছেন আব্দুল আরিফ তিনি কিন্তু বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত যেই প্রাপ্ত তথ্যগুলো রয়েছে আমরা দেখছি একই সাথে এখানে যে প্রার্থীদের উপস্থিতি তারা এখানে এসে ভোটের যে ফল গণনা ভোটের যেই আনুষ্ঠানিক ঘোষণা এখান থেকে করা হচ্ছে সেটির জন্য তারা এখানে এসে উপস্থিত হয়েছেন, জড়ো হয়েছেন। একই সাথে ক্যাম্পাসের বাহিরের যে পরিস্থিতি সেটি যদি জানিয়ে রাখি যে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের এপিবিএম, র্যাব এবং বর্ডার গার্ড বাংলাদেশ তাদের উপস্থিতি আমরা দেখেছি। পুরো ক্যাম্পাসে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশেপাশের এলাকায় আমরা দেখেছি যে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি। 20টি কেন্দ্রের ফলাফল আমরা যদি জানিয়ে রাখি 18 নম্বর কেন্দ্রে যখন ফল ঘোষণা করা হয় তখন ছাত্র শিবিরের প্যানেলের যিনি রয়েছেন তিনি এগিয়েছিলেন এবং তার পরবর্তী যখন ঘোষণা করা হয় তখন আবার দেখছি আরেকজন প্রার্থী এসে কিন্তু তাকে টপকে আবারও কিন্তু আরেকজন এসে অর্থাৎ চলে যাচ্ছে ভিপি পদে। এই যে আমরা দেখছি যে টান উত্তেজনা এবং প্রত্যেকটা কেন্দ্রে যখন ঘোষণা করা হচ্ছে তখন অর্থাৎ প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ফলাফলের যে পরিবর্তন ভিপি পদে সেটি আমরা দেখছি। মূল যে 39টি কেন্দ্র রয়েছে এই 39টি কেন্দ্রের ফলাফল শেষে বলা যাবে আসলে ভিপি পদে কে নির্বাচিত হচ্ছেন এবং বাকি পদগুলোতে এখন পর্যন্ত কিন্তু ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা কিন্তু এগিয়ে রয়েছেন। তো কাকলি এই ছিল আমার কাছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রাম পোর্ট শাখা থেকে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 25 কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 36 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ হাসানুল ইসলামের আদালত অভিযোগপত্রটি গ্রহণ করে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান সহ 36 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। মামলার বিবরণে বলা হয় 2018 সালের আগস্ট থেকে 2020 সাল পর্যন্ত আসামিরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পোর্ট শাখা চট্টগ্রাম ও প্রধান কার্যালয় থেকে নামে বেনামে জালিয়াতির মাধ্যমে ঋণ নেয়। তদন্তের পর রোববার 36 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হয়েছে এক বাংলাদেশি যুবক। আহত রনি মিয়া হাতীবান্ধার গোতামারি গ্রামের বাসিন্দা। বিজিবি ও এলাকাবাসী জানায় ভোরে আমঝোল সীমান্তে যায় রনি ও তার কয়েক বন্ধু। এ সময় বিএসএফের গুলিতে আহত হয় রনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিজিবি জানায় এর আগে গত 22 ডিসেম্বর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর রাবার বুলেটে আহত হয়েছিল ওই যুবক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে 3 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। 2024 সালের 9 সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি কাণ্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নজরে আসে। ওই বছরের 15 সেপ্টেম্বর 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। খবরের সত্যতা পাওয়ায় 6 জানুয়ারি 3 জনের ছাত্রত্ব বাতিল করা হয়। ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান সনি, আইন বিভাগের 3য় বর্ষে ফাহিম আল মামুন বর্ণ, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ শোভন। এদিকে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগরকে বরখাস্ত করা হয়েছে। মেহেরপুরের মুজিবনগরে অপহরণের 8 ঘণ্টা পর এক কলেজ ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। অভিযানে বাধা দিতে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় অপহরণকারীরা। অপহৃত মাহিদ হোসেন মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় অপহরণের পর মাহিদের পরিবারের কাছে 30 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
গতকাল গভীর রাতে ট্যাংরাবাড়ি গ্রামের একটি মাঠ থেকে চোখ ও হাত বাঁধা অবস্থায় কলেজ ছাত্র মাহিদকে উদ্ধার করা হয়। ভোট গ্রহণের 28 ঘণ্টা পরও চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ফল গণনা। 39টি কেন্দ্রের মধ্যে পর্যন্ত 27 কেন্দ্রের ফল পাওয়া গেছে। এতে ভিপি পদে ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে জিএস, এজিএস সহ বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। প্রাপ্ত ফলাফল অনুসারে ছাত্রদল ও ছাত্র অধিকার প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন 3108 ভোট, আর ছাত্র শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন 3374 ভোট। শিবিরের জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ছাত্রদলের জিএস প্রার্থী খাদিজাতুল কোবরার অনেক এগিয়ে আছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে চূড়ান্ত ফলাফল পেতে আরও সময় লাগবে। বাংলাদেশের আগামী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে চীন। বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনার রাষ্ট্রদূত ইয়া ওয়েন একথা বলেন। দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তাদের। এদিকে ঢাকার বাইরে প্রথম 4 দিনের সফরে 11 জানুয়ারি উত্তরাঞ্চল যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবশ্য এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে চলা হবে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা হয় বলে জানান দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এই মিটিংটা বেসিক্যালি আপনার এই জিনিসগুলো মানে একটা বেসিক আপনার এক্সচেঞ্জ অফ ভিউজ অ্যান্ড প্লেজেন্ট্রিজ এবং আগামী ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়েই মানে মত বিনিময় হয়েছে। ওনারা গুরুত্ব সহকারে বিবেচনা করে তারেক সাহেবের রোল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবের রোল in leading Bangladesh into the future, but it is for the people of the country to elect their next leader and Prime Minister. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আজও দলটি নেতাকর্মীদের সঙ্গে দেখা হয়। গুলশান থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। তার ঢাকা 17 আসনের গুলশানের বাসিন্দাদের চাওয়া পাওয়া ও সমস্যার কথা তুলে ধরা হয়। এ সময় তিনি নেতাকর্মীদের এলাকার মানুষের উন্নয়নে তার পরিকল্পনার কথা জানান। আজকে তিনি গুলশান থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেছেন এবং আমাদের এখানে যারা দীর্ঘদিন ধরে গুলশান থানায় রাজনীতি করেন, আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন, যে গুলশানে যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার, সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন। সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায়, সেগুলো বলেছেন। 4 দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। দল থেকে জানানো হয় 11 জানুয়ারি তিনি ঢাকা থেকে বগুড়া যাবেন। পথে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। সিরাজগঞ্জ হয়ে বগুড়া যাবেন। এরপর দিন রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে দেখা করে দিনাজপুর হয়ে ঠাকুরগাঁ যাবেন। নীলফামারী, লালমনিরহাট সহ উত্তরের কয়েকটি জেলা ঘুরে 14 জানুয়ারি ঢাকায় ফিরবেন তিনি। এ সময় নির্বাচনী আচরণবিধি মেনে চলা হবে বলে জানানো হয় দল থেকে। নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রায় 131 জন প্রার্থী তৃতীয় দিনে আপিল করেছেন। এদিকে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ডিসিএসপিদের অপসারণের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে কয়েকটি জেলার ডিসিরা দলীয় সিদ্ধান্তের প্রতিফলন ঘটিয়েছেন। বিকেলে নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত দেখুন শিউলি রায়ের রিপোর্টে।
শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও গণতান্ত্রিক করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের কামার কুমার তাঁতি থেকে শুরু করে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের জীবনের মান উন্নয়নে চিন্তা করছে বিএনপি। এদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানান, দেশের নির্বাচনের ইতিহাসে মেটিকুলাস ডিজাইনে সাজানো ছিল 2008-এর নির্বাচন। ইফতেখার রেজার রিপোর্ট। প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করা হয় শোকসভা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত স্মরণ সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রের প্রশ্নে বিভিন্ন সময় আওয়ামী লীগ আপোষ করেছে, কিন্তু খালেদা জিয়া আপোষ করেন নাই। এটা একদিনে হওয়ার কিছু নয়। আমির খসরু জানান, রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিতেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে, যাতে দেশের কোনো শ্রেণী পেশার মানুষ উন্নয়নের বাইরে না থাকে। একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করেন না, একজন নেতা। আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে এরশাদের সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে। আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে, তারাও কিন্তু এরশাদের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বেগম জিয়ার স্মরণে শোক সভার আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, যারা দেশের গণতন্ত্রের নামে স্বৈরাচারী হয়েছিল, মুক্তিযুদ্ধের কথা বলে আদর্শচ্যুত হয়েছিল, তাদের পরাজয় হয়েছে। 2008-এর নির্বাচন ছিল একটি সাজানো নির্বাচন। অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছিল। সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায় মেতেছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর শেরেবাংলা নগরে দাফনের 8ম দিনেও বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনায় মাজার জিয়ারত করতে আসছেন সাধারণ মানুষ, বিএনপির কর্মী সমর্থক ও নেতারা। মাজার প্রাঙ্গণে চলছে মিলাদ মাহফিল ও কোরআন তেলাওয়াত। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলতে চাওয়ার পরিস্থিতি বুঝিয়ে আইসিসিকে চিঠি দেওয়ার কথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এক বৈঠক শেষে তিনি আরও বলেন, বাংলাদেশ মর্যাদা ও নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসির সঙ্গে লড়াইটা চালিয়ে যেতে চান বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মুমিনুর রিপনের রিপোর্ট। ভেন্যু পরিবর্তন নিয়ে বিসিবির বার্তার জবাবে বিস্তারিত জানতে চেয়ে ইমেল করেছে আইসিসি। সমস্যা সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। কঠিন পরিস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসে ক্রিকেট বোর্ড। আলোচনা শেষে সিদ্ধান্ত অপরিবর্তিত, ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলবে না বাংলাদেশ। নিরাপত্তা বিবেচনায় লিটনদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে আবারও চিঠি দেওয়ার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। আমাদের যথেষ্ট শক্ত যুক্তি আছে, সে যথেষ্ট শক্ত যুক্তি দিয়ে আমরা আইসিসিকে বুঝাবো। আমাদের স্ট্যান্ডের মূল নীতি হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের সম্মান আর বাংলাদেশের মর্যাদার প্রশ্নে আমরা আপোষ করব না। আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাকে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বিসিবি সভাপতি। ভারতে খেলার আলটিমেটাম নিয়ে যে গুঞ্জন উঠেছে তা আরও একবার উড়িয়ে দিয়েছেন বুলবুল। আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে, তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। যে আমরা তো এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে তাই আমরা এটা রেস করেছি স্ট্রংলি। আমরা দেখেন আমাদের জাতীয় দল তৈরি করছি। আমরা আপনারা জানেন যে আমাদের টিম স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আমাদের কিন্তু এই বিপিএলটা অনুষ্ঠিত হচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যে টি20 ফরম্যাটে আমাদের টিমটা যেন ইউজ টু হয়, সব কিছু আমাদের দিক থেকে আমরা প্রস্তুতি রাখছি। সো আমাদের এখানে কোনো ছাড় নেই। পরিস্থিতি বিবেচনায় আইসিসির কাছ থেকে প্রত্যাশাটা ইতিবাচক বিসিবির। অনেক ধন্যবাদ ভাই। মুমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ফেলানী হত্যার 15 বছর পূর্তি হলো আজ।
2011 সালের 7 জানুয়ারি ফেলানীকে গুলি করে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখে বিএসএফ। বহু বছর ধরে সীমান্ত হত্যাকে যারা নীরবে কিংবা প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছে তাদের অনেকেই ভারতে পালিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার তাদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠন অধিকার। ফেলানী হত্যাকাণ্ড সহ সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নির্যাতনের প্রতিবাদে সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা। তারা বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিলেও সীমান্ত হত্যা বন্ধে এখনো কোনো কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ নিতে পারেনি। অধিকার সংগঠকদের অভিযোগ, শেখ হাসিনার শাসনামলে গুমের ঘটনা ছিল ব্যাপক, যার মধ্যে অনেক নিখোঁজ ব্যক্তিকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। সমাবেশে বক্তারা ফেলানী প্রসঙ্গ টেনে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ভারতকে জোরালো কূটনৈতিক চাপ সৃষ্টি এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ভারত সেই সমঝোতার চুক্তি মানেনি। ভারত সেই সমঝোতা চুক্তিকে না মেনে বাংলাদেশের মানুষ যারা সীমান্তের ওপারে যায় অথবা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অনেক সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পর্যন্ত মানুষকে হত্যা করে। সেই ভারতের নিয়ন্ত্রণ থেকে হাসিনা ভারতের নির্দেশে বাংলাদেশ চালাতো, কিন্তু তাকে জনগণ জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে উৎখাত করে দিয়েছে, কিন্তু আমাদের লড়াই কিন্তু শেষ হয়ে যায় নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আধিপত্যবাদ বিরোধী যাত্রা আটকে দিয়েছে পুলিশ। বিকেলে রাজধানীর নতুন বাজার এলাকায় ওই কর্মসূচি আটকে দেয় পুলিশ। ভারতীয় সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশের নাগরিক ফেলানী হত্যার 15 বছর উপলক্ষে ওই কর্মসূচি আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা। বিকেলে শাহজাদপুর থেকে ঢাকার ভারতীয় দূতাবাস অভিমুখে গেলে দূতাবাসের কাছাকাছি এলাকায় ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয় পুলিশ। পরে সড়কে এনসিপির নেতাকর্মীরা দাঁড়িয়ে স্লোগান ও বক্তব্য দেন। ফেলানী হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সীমান্তে তখন শুধু ফেলানীকে ঝুলিয়ে রাখা হয়নি, সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ঝুলিয়ে রাখা হয়েছিল। ভারতের মদদেই আওয়ামী লীগ পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যা করেছিল। বিএসএফ বাহিনী গুলি করে তাকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। ওই কাঁটাতারে শুধু ফেলানী ঝুলে থাকেনি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা ঝুলিয়ে রেখেছিল। বাংলাদেশের স্বার্থ বাদ দিয়ে তাদেরকে ট্রানজিট করিডোর দিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে আত্মমর্যাদাহীন জাতিতে রূপান্তর করে এই সন্ত্রাসী আওয়ামী লীগ। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গৃহস্থালির গ্যাসের সংকট শীঘ্রই দূর হচ্ছে না, ফলে নাগরিক ভোগান্তি দূরীকরণের কোনো আশ্বাসও নেই কর্তৃপক্ষের। তিতাস কর্তৃপক্ষ বলছে, দেশের অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি অবৈধ সংযোগ ও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় গ্যাসের চলমান সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আরাফাত ইসলামের রিপোর্ট। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীতে চলছে এলপিজির সংকট। এলাকার খুচরা দোকানগুলোতে মিলছে না সিলিন্ডার। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান পেলেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 800 টাকা বেশি। আগে তো গ্যাস সিলিন্ডারে ফোন দিলে বাদে গ্যাস না বাসায় দেওয়া যেত, আর এখন গ্যাস সিলিন্ডারে ফোন দিলে বাদে এখন বলে কোনো গ্যাসই নাই। এদিকে পাইপলাইনে সরবরাহকৃত গ্যাসের সংকটও তীব্র আকার ধারণ করেছে। দিনের বেশিরভাগ সময়ই রাজধানীর অধিকাংশ এলাকায় গ্যাস পাচ্ছেন না তিতাসের গ্রাহকরা। এতে ব্যাহত হচ্ছে বাসাবাড়ির রান্নার কাজ। কালকে তো সারাদিন রান্না করতেও পারিনি, গ্যাসের জন্য টাকা থাকতেও তো আমরা নিয়ে আসতে পারছি না, ডবল দাম হয়ে গেছে। তিতাস কর্তৃপক্ষ বলছে, এই মুহূর্তে রাজধানীতে সব মিলিয়ে বৈধ গ্রাহকদের প্রতিদিন 165 মিলিয়ন গ্যাসের চাহিদা রয়েছে। তবে অবৈধ সংযোগের কারণে চাহিদার চেয়ে বেশি গ্যাসের প্রয়োজন হচ্ছে। এমন প্রেক্ষাপটে সরকারি নির্দেশনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে শিল্প সংশ্লিষ্ট খাতে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন তিতাসের মহাব্যবস্থাপক
প্রকৌশলী কাজী সাইদুল হাসান। ঢাকার প্রচুর পরিমাণে অবৈধ গ্রাহকদের কারণে বৈধ গ্রাহকরা গ্যাস থেকে বঞ্চিত হচ্ছেন। আরেকটা কারণ হলো ঢাকার কিছু কিছু এলাকায় নেটওয়ার্ক আপগ্রেডেশনের প্রয়োজন আছে, তবে যেটার একটা প্রকল্প আমরা অলরেডি মিনিস্ট্রিতে বেশ কয়েকবার পাঠিয়েছি এবং পরিকল্পনা কমিশনও পাঠিয়েছি। সরকার থেকে সেটা এখন পর্যন্ত অনুমোদন পাইনি আমরা। তবে নতুন গ্যাসকূপ খনন করা সহ পাইপলাইনের সংস্কার করা না গেলে খুব দ্রুত আবাসিক খাতের গ্যাসের সমস্যার সমাধান। 2026 সালের যে চাহিদা, যে সাপ্লাইয়ের বিষয়ে পেট্রোবাংলা আমাদেরকে যে জিনিসটা দেখাচ্ছে, তারা কিন্তু আমাদেরকে সাপ্লাই কিন্তু খুব বেশি বাড়াতে পারছে না। এটার কারণ হলো লোকাল যে গ্যাস ফিল্ডগুলো আছে সেগুলো ডিপ্লিটেড অবস্থায় আছে। সেই অনুপাতে এলএনজি কিন্তু সেই পরিমাণ কিন্তু বাড়ানো যাচ্ছে না, কারণ আমার দুটো এফএসআরইউর মাধ্যমে কোনোভাবেই মানে 1100-র বেশি গ্যাস কোনোভাবে আনা যায় না, 1100 পারা যায় না, আসলে 1000 ম্যাক্সিমাম আনা যায়। কিন্তু থার্ড এফএসআরইউ না হওয়া পর্যন্ত, যেটাকে সরকার ফোর্থ এফএসআরইউ নাম দিচ্ছেন, সেটা না হওয়া পর্যন্ত কিন্তু এলএনজি থেকে আর গ্যাস বাড়ানোর কোনো সুযোগ নাই। এটাও কিন্তু আগামী বছরের মানে 2026-এর ভিতরে ফোর্থ এফএসআরইউর কাজ শেষ হবে বলে আমার আশা করছি না। সো এই বছর মানে 2026 সালেও মানে আবাসিক গ্রাহক প্রান্তে তার সমাধানের খুব একটা আশা আমি দেখছি না। হবে না বলে মনে করছেন তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিপিএলে টানা 5 ম্যাচ হারল নোয়াখালী এক্সপ্রেস। ঢাকার বিপক্ষে 7 উইকেটের হারিয়ে এখনও টুর্নামেন্টে জয়হীন খালেদ মাহমুদ সুজনের তত্ত্বাবধানে থাকা দলটি। নোয়াখালীর বিপক্ষে ব্যাটে বলে পারফরম্যান্স করে ম্যাচ সেরা হয়েছেন নাসির হোসেন। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের দেওয়া 199 রানের লক্ষ্যে ব্যাট করছে সিলেট। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। গত এনসিএল টি20 টুর্নামেন্টের সেমিফাইনালেও খেলেছিলেন ম্যাচ জয়ী এক ইনিংস। এবার নোয়াখালীর বিপক্ষে ব্যাটে বলে পারফর্ম করে ঢাকাকে ম্যাচ জেতালেন নাসির হোসেন। চলতি বিপিএলে ব্যাট হাতে করলেন দ্রুততম অর্ধশতক। মাত্র 21 বলে 50 রানের গন্ডি স্পর্শ করা নাসির শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 50 বলে 90 রান করে। এই ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন 14টি 4 ও 2টি 6। ব্যাটে 90 ও বল হাতে 1 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন নাসির। মাত্র 134 রানের লক্ষ্যে ঢাকা 3 উইকেট হারালেও নাসিরকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইমাদ ওয়াসিম। 16 বলে 29 রান করে অপরাজিত ছিলেন এই অলরাউন্ডার। তবে নোয়াখালী দুঃস্বপ্ন অব্যাহত রয়েছে এই টুর্নামেন্টে। এদিনও 100 রান করাও কঠিন হয়ে পড়েছিল নোয়াখালীর জন্য। তবে দুই বিদেশির ব্যাটিংয়ে 134 রানের লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয় দলটি। 36 বলে 47 রান করেন হায়দার আলী। নবীর ব্যাটে আসে 42 রান। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।